স্টুডেন্ট, সিপিআর একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা জানো আমরা আসন্ন এসএলএসটি 3 কে মাথায় রেখে একটা প্রশ্ন উত্তর সিরিজ কিন্তু চালু করেছি, যেখানে আমাদের উদ্দেশ্য শুধুমাত্র কয়েকটা উত্তরকে সমাধান করা নয়, সেই উত্তরগুলোর মধ্য দিয়ে আরও কত রকমের প্রশ্ন হতে পারে সেটা কিন্তু আমরা দেখার চেষ্টা করি। ওকে, চলো একে একে দেখা যাক প্রশ্নগুলো। তো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে দেখো। বলেছে, হরপ্পা সভ্যতায় মেসোপটেমিয়ার জিগুরাটের মতো কোন ধরনের কাঠামো পাওয়া যায়নি। যায়নি বলেছে কিন্তু, মানে আরেকবার পড়ছি প্রশ্নটা। হরপ্পা সভ্যতায় মেসোপটেমিয়ার জিগুরাটের মতো কোন ধরনের কাঠামো পাওয়া যায়। এবার এখন প্রশ্ন হতে পারে যে স্যার, এই জিগুরাটটা কি? তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে। জিগুরাট হলো এক ধরনের মন্দির স্থাপত্য। ওকে, মন্দির স্থাপত্য, যেটা কিন্তু ওই সময়কার অন্যান্য সভ্যতায় মেসোপটেমিয়া এবং অন্যান্য যে সমস্ত সভ্যতা ছিল সেগুলোতে পাওয়া যায়। একটা মন্দিরের স্ট্রাকচার, এরকম একটা মন্দির যেখান থেকে সিঁড়ি থাকবে, সিঁড়ি দিয়ে ওঠা যাবে উপরের দিকে, এবং মন্দিরের উপরে এরকম একটা চূড়াও থাকবে, কিন্তু এই উপরে গিয়ে পুজোটা দেওয়া হবে। আমরা জানি হরপ্পা সভ্যতায় আমরা বিভিন্ন পাকা বাড়ির সন্ধান পেয়েছি, পোড়া ইটের সন্ধান পেয়েছি, সেখানে সুপ্রশস্ত রাস্তার সন্ধান পেয়েছি আমরা। রাস্তা, সেখানে মহেঞ্জোদারোর মতো জায়গায় একাধিক কুয়ো পাওয়া গেছে। পরবর্তীকালে ধোলাবিরাতে আমরা জানি বিশ্বের সর্ববৃহৎ জলাশয় হিসেবে সেটাকে চিহ্নিত করা হচ্ছে, কিন্তু সেখানে আমরা মন্দির কিন্তু পাই। সেখানে আমরা মহেঞ্জোদারোতে পেয়েছি একটা পুরোহিতের মূর্তি আমরা পেয়েছি মহেঞ্জোদারোতে, কিন্তু মন্দির কিন্তু আমরা পাইনি। তাই মন্দিরটা কিন্তু হরপ্পা সভ্যতায় দেখতে পাওয়া যায় না, এটা মাথায় রাখবে। মেসোপটেমিয়াতে জিগুরাটের মতো মন্দির ছিল, কিন্তু হরপ্পাতে কিন্তু ছিল না। এখানে গৃহ ছিল, সড়ক ছিল, কুয়ো ছিল, সমস্ত কিছু কিন্তু দেখতে পাওয়া যায়, কিন্তু সেখানে কিন্তু জিগুরাট দেখতে পাওয়া যায় না। এটা মাথায় রাখবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এই যে এখানে কিছু ব্যাখ্যা রয়েছে, তোমরা এখানে দেখে নিতে পারো। এই বিশাল বিস্তার এমন কোনো কাঠামো নেই যাকে স্পষ্টভাবে মন্দির হিসেবে চিহ্নিত করা যায়, যেখানে মেসোপটেমিয়ার প্রতিটি নগরের সংরক্ষণ দেবদেবীর বিশাল জিগুরাট ছিল। মেসোপটেমিয়াতে জিগুরাট ছিল, হরপ্পাতে কিন্তু কোনো মন্দির পাওয়া যায়। এটা তোমরা একটু দেখে নিতে পারো। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে, যে হরপ্পাবাসীরা মৃতদেহের সঙ্গে সাধারণত কি রাখতেন, কি রাখতেন বলে। ওকে, তাহলে হরপ্পাবাসীরা কি রাখতো? প্রথমে আছে মূল্যবান অলঙ্কার, খাদ্যপূর্ণ মাটির পাত্র, সোনার মুকুট, নাকি অস্ত্রশস্ত্র। দেখো, এই হরপ্পাবাসীদের সাথে কিন্তু মিশরীয়দের একটা পার্থক্য আছে। তাদের যেই মৃতদেহ মারা যাওয়ার পরে তারা শবদাহ করতো, মানে কবর দিত বা কোনো একটা বাক্সের মধ্যে রেখে দিত, সেই প্রক্রিয়াটা হরপ্পাবাসীদের সাথে অনেক মিল আছে। আহ, হরপ্পাবাসীদের কবর দেওয়া হলেও তাদের সাথে তাদের কিছু প্রিয় জিনিস রাখা হতো, তেমনি মিশরীয়দের সাথেও কিন্তু একই ঘটনা ঘটতো। তারাও নিজেদের প্রিয় কিছু জিনিসপত্র নিজেদের সাথে রেখে দিত। এই মিলটা কিন্তু তাদের সাথে আছে, কারণ তারা পরজন্মে বিশ্বাসী করতো, মানে মৃত্যুর পরের জীবনেও তারা বিশ্বাস করতো, হরপ্পা এবং মিশরীয় দুজন। কিন্তু তাদের সাথে মূল যে পার্থক্য সেটা হলো হরপ মানে মিশরীয়রা কিন্তু অত্যন্ত দামি আসবাবপত্র, দামি মুদ্রা, সোনা গয়না এগুলোতে কিন্তু বিশ্বাস করতো, এটা হরপ্পাবাসীরা করতো না। সোনা পুকুরটা কেটে দিচ্ছেন। এবং মূল্যবান অলংকার বলেছে, হরপ্পাবাসীরা আমরা জানি অলংকার ব্যবহার করতো, কিন্তু সেটা কিন্তু মূল্যবান অলংকার নয়। মাথায় রাখবে এটা, সেটা কিন্তু মূল্যবান অলংকার নয়। তাই মূল্যবান অলংকারটাও কাটা যাবে। দুটো কাটা, সোনার মুকুট এবং মূল্যবান অলংকার দুটোই কাটা কিন্তু। এবং অস্ত্রশস্ত্র কিন্তু তারা রাখতো না, তারা সাধারণ জিনিসপত্র রাখতো, যার মধ্যে কিন্তু খাদ্য পূর্ণ মাটির পাত্রটা রাইট অ্যান্সার হয়ে যাবে। ওকে, খাদ্যপূর্ণ মাটির পাত্র কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে, এটা মাথায় রাখবে। তাহলে তারা কোনো রকম মূল্যবান অলংকার রাখতো না, তারা সোনা জিনিস ব্যবহার করতো না, অস্ত্রশস্ত্র রাখতো না। রাখতো কি? খাদ্যপূর্ণ মাটির পাত্র বা বিভিন্ন প্রাণী একসাথে কবর দেওয়া হয়েছিল আমরা জানি। ছাগলের হাড় পাওয়া যায়। তারপরে লোথালে, বিশেষত লোথালে একটা কবরের মধ্যে আমরা পুরুষ এবং মহিলা দুজনকেই কবর দেওয়া অবস্থায় দেখতে পাই, যেটাকে আধুনিক সতীদাহ প্রথার সাথে কিন্তু তুলনা করা হয়, কিন্তু এর মধ্যে অনেক বিতর্ক রয়েছে যে আদৌ এটা কতটা সত্য। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এখানে রয়েছে কিছু ইনফরমেশন, তোমরা সেটা দেখে নিতে পারো। নেক্সট যেটা হলো যে জলপ্রবন্ধন প্রযুক্তির ক্ষেত্রে হরপ্পা সভ্যতার শ্রেষ্ঠ উদাহরণ কোনটা। এটা যদি ইংরেজিটা একটু পড়ি আমরা দেখতে পাবো, হুইচ সাইট ইজ দ্য ফাইনেস্ট এক্সাম্পল অফ দ্য হরপ্পা সিভিলাইজেশন ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম মানে জল, এর অভাব কখনো থাকবে না, জল কখনো অভাব থাকবে না। জলের ব্যবস্থাটা খুব ভালো করে করে। আমরা জানি মহেঞ্জোদারোতে আমরা বৃহত্তর স্নানাগার দেখতে পাই, কিন্তু মহেঞ্জোদারোর পরে মহেঞ্জোদারোর থেকে 3 গুণ বেশি বড় একটা জায়গা কিন্তু আমরা
স্বাধীনতার পরে খুঁজে পাচ্ছি। জায়গাটার নাম কি? জায়গাটার নাম হলো কিন্তু ধোলাবিরা, মাথায় রাখবে। এই জায়গাটার নাম হলো ধোলাবিরা। এই ধোলাবিরা এর একটা হিস্ট্রি রয়েছে। ধোলা শব্দের অর্থ কি? এই ধোলা শব্দের অর্থ হলো সাদা। Okay? সাদা। বিরা শব্দের অর্থ হলো কুয়ো। বিরা শব্দের অর্থ হলো কুয়ো। তাহলে ধোলাবিরা শব্দের পুরো অর্থটা কি হচ্ছে? সাদা কুয়ো। ওকে, সাদা কুয়ো। এবার এই ধোলাবিরা, এই যে স্থানটা, এটা কোথায় অবস্থিত বলো তো? এটা কিন্তু গুজরাটে অবস্থিত। আমরা জানি লোথাল, এটা যেমন গুজরাটে অবস্থিত, লোথাল একটা গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র, তেমনি ধোলাবিরা কিন্তু গুজরাটে অবস্থিত। এবং এই ধোলাবিরা জায়গাটি যে আবিষ্কার করেন তার নাম কিন্তু জেপি জোশী। মাথায় রাখ, জেপি জোশী আবিষ্কার করেন এবং উৎখনন করেন, মানে মাটিটা করে হলো RS-20, মোটামুটি 1967-68 নাগাদ। 1967 কিংবা 68 নাগাদ এটা কিন্তু করা হয় ধোলাবিরা জায়গাটি। এবং এর যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এটা কিন্তু একটা আয়তকার নগর ছিল। এবং এর মধ্যে 3টি ভাগ ছিল। এখান থেকে এই প্রশ্নটা প্রচুরবার বিভিন্ন পরীক্ষায় এসেছে যে মানে 3টি নগর, মানে 3টি ভাগে বিভক্ত নগর কোথায় দেখতে পাওয়া যায়, সেটার উত্তরটা কিন্তু ধোলাবিরা হবে। আমরা জানি এর মধ্যে দুর্গ ছিল, মধ্যনগর ছিল, নগর ছিল। এবং হরপ্পা সভ্যতার অন্যান্য অঞ্চলের থেকে ডিফারেন্স এখানেই, এখানে কিন্তু মধ্যনগর বলে একটা জায়গা রয়েছে। মধ্যনগর, দুর্গ, মধ্যনগর ও নগর, এই 3টে ভাগে কিন্তু করা হচ্ছে। এই প্রশ্নটা একাধিকবার পরীক্ষায় এসছে, তোমরা এটা ভালো করে দেখে নিও। ওকে। এবং আমরা জানি এখান থেকে স্টেডিয়ামের খোঁজও আমরা পেয়ে থাকি, সাইনবোর্ডের খোঁজও কিন্তু আমরা এখানে পাই। এই জন্য ধোলাবিরা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আস। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এই যে এখান থেকে ইনফরমেশনগুলো তোমরা একটু দেখে নিতে পারো। নেক্সট যেটা আছে সেটা হলো সিভিলাইজেশন শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে নেওয়া? তোমরা জানো এটা, আমার আর এক্সপ্লেন খুব একটা বেশি না করলেও চলে। সিভিলাইজেশনের যে ব্যাপারটা সেটা আমরা জানি, এটা মূলত গ্রিক থেকে আসছে। ওই সময় সিভিলাইজেশন মানে সম্প্রদায় বা নির্দিষ্ট শ্রেণীর মানুষকে বোঝানো হতো যারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে, সংঘবদ্ধভাবে, সুশৃঙ্খলভাবে, সাংগঠনিক রূপে বসবাস করতো। এই সমস্ত মানুষদের কিন্তু সিভিলাইজড বলা হতো গ্রিসে। ওখান থেকে সিভিলাইজেশনের ধারণাটা বা আধুনিক সভ্যতার যে ধারণাটা, সেটা কিন্তু আসছে। কিন্তু প্রত্নতত্ত্বের ক্ষেত্রে কিন্তু সিভিলাইজেশন ব্যাপারটা আজকের মতো নয়। প্রত্নতত্ত্বের ক্ষেত্রে অন্যভাবে কিন্তু ব্যবহার করা। সিভিলাইজেশন যে কনসেপ্টটা, সেটা কিন্তু এই সিভিল থেকেই এর উৎপত্তি, এটা মাথায় রাখবে। ওকে, এখানে দেখে নিতে হবে সিভিল, এটা এলাবোরেট আমি করছি না। এই সিভিল থেকে কিন্তু এই সিভিলাইজেশন কথাটি উৎপত্তি, এটা মাথায় রাখবে। এর যে এক্সট্রা ইনফরমেশন সেটা তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো। এগুলো দেখে নিতে পারো একটু। তারপর কি বলেছে দেখো পরের প্রশ্ন। পরের প্রশ্ন যেটা বলেছে সেটা হলো হরপ্পা সভ্যতাকে আনুমানিক কত বছরের পুরনো বলে গণ্য করা হয়? কত বছরের পুরনো? দেখো, আমরা হরপ্পা সভ্যতা পড়তে গিয়ে এর আগেও আলোচনা করেছি যে হরপ্পার একটা সভ্যতা রাতারাতি গড়ে ওঠে না, তার বিভিন্ন পর্যায় থাকে। প্রথমে প্রাক পর্যায়, তারপর পরিণত পর্যায়, তারপরে পরবর্তী পর্যায়ে। মানে যখন আমি যদি একটা মানুষের দিক থেকে কল্পনা করি, তাহলে শৈশব অবস্থা, যৌবন অবস্থা এবং বৃদ্ধ অবস্থা, এই 3টে অবস্থা কিন্তু আমরা পাই। তো মোটামুটি হরপ্পার যে শৈশব অবস্থা বা প্রাক অবস্থা, সেটা কিন্তু 3300 থেকে শুরু হচ্ছে। ওকে, 3300 থেকে 2600-র মধ্যে, 2600-র মধ্যে কিন্তু থাকছে। এটা হলো প্রাক অবস্থা। এবং পরিণত অবস্থা 2700 থেকে কত? তারপরে কিন্তু পরবর্তী হরপ্পা, অর্থাৎ প্রায় লুপ্ত প্রায় হরপ্পা, এটা কিন্তু 1900 থেকে 1300-র মধ্যে। তাহলে এই হিসেবে যদি আমরা বিচার করি, তাহলে হরপ্পাকে কিন্তু খ্রিস্টীয় 2000 এবং খ্রিস্টপূর্ব 3300, মোটামুটি আমরা 5000-এর মধ্যে কিন্তু আয়ত্ত করতে পারি। ওকে। এবং হরপ্পার আগেও মেহেরগড় বলে একটা সভ্যতার উৎপত্তি আমরা জানি। তো তার সময়কাল মোটামুটি 9000, 7000 এই সময়কাল কিন্তু ধরা হয়। তো এটা এইভাবে তোমরা এই টাইম পিরিয়ডগুলো মাথায় রাখবে এবং এর মধ্যে দিয়ে তোমরা অন্যান্য প্রশ্ন কিন্তু সলভ করতে পারবে। ওকে, চলো নেক্সট। জন মার্শাল 1924 সালে দ্য ইলাস্ট্রেটেড নিউজ এ প্রকাশিত নিবন্ধে এই সভ্যতাকে কোন নাম দেন? আমরা জানি এর আগেও একাধিকবার আলোচনা হয়েছে যে 1861 সালে ASI মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হচ্ছে। এবং তার যে প্রথম ডিজি ছিলেন, ডাইরেক্টর জেনারেল, তিনি কিন্তু আলেকজান্ডার কানিংহাম। তাই তো, তার সময়কাল কত ছিল? 1800, তার সময়কাল ছিল 1880 থেকে
আলেকজান্ডার কানিংহামের সময়কাল এবং 1902 থেকে সময়কাল ছিল। তারপর 1944 থেকে 48 ছিল হলো মার্টিমার হুইলার। এটা কলোনিয়াল টাইম পিরিয়ডের সময়। এই তিনটে সময়কাল আমরা মূলত পেয়ে থাকি। এবং এই যে জন মার্শাল তার সময়কালে সব থেকে বড় দুটি ঘটনা হরপ্পা এবং মহেঞ্জোদারোর আবিষ্কার, এটা কিন্তু সারা বিশ্বে আলোড়ন ফেলে দেয়। 1921 সালে আমরা জানি হরপ্পা আবিষ্কার হচ্ছে দয়ারাম সাহানির হাত দিয়ে, এবং 1922 সালে মহেঞ্জোদারোর আবিষ্কার করছে কিন্তু রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। যদিও পরবর্তীকালে রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের স্বীকৃতিটা জন মার্শাল নিজে নিতে চেয়েছিলেন। আশ্চর্যজনক বিষয় এটাই, এই যে জন মার্শাল তিনি কিন্তু নিজে আবিষ্কারের সময় আসেনি, এবং যখন তিনি 1924 সালে এই যে দ্য ইলাস্ট্রেটেড লন্ডন নিউজে গোটা বিশ্বকে জানাচ্ছেন হরপ্পা ও মহেঞ্জোদারোর কথা, তখনও কিন্তু তিনি হরপ্পা এবং মহেঞ্জোদারোতে প্রবেশ করেননি। তিনি 1925 সালে সর্বপ্রথম কিন্তু এই দুটো স্থানে প্রবেশ করেন, কিন্তু তার আগেই তিনি গোটা বিশ্বকে এটা জানিয়ে দেন। ওকে, তো এই যে পত্রিকা, সেটাকে কি নাম তিনি দিয়েছিলেন? সিন্ধু ঘাটি সভ্যতা, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন শব্দটা কিন্তু এই জন মার্শাল প্রথমবার এর জন্য প্রদান করেন। ওকে, এবং তিনি তার বই যেটা আছে মহেঞ্জোদারো অ্যান্ড দ্য ইন্ডাস সিভিলাইজেশন, এই বইটিতে কিন্তু, যেটা হয়তো পরবর্তীকালে প্রশ্ন তো আছেও, এই বইটিতে বলেছিলেন এটা যে যেহেতু সিন্ধু নদীর তীরেই বেশিরভাগ অঞ্চল আবিষ্কৃত হচ্ছে, তাই এখনকার জন্য এটাকে সিন্ধু ঘাটি সভ্যতা আমরা বলতে পারি। পরবর্তীকালে যদি উল্টো দিকে একাধিক জেলা আবিষ্কার হয়ে যায়, তখন থেকে কিন্তু এটাকে আমরা ভারতীয় সভ্যতা বলে জানবো। ওকে, এই যে ভারতীয় সভ্যতা কথাটা লেখা আছে, এটা কিন্তু পরবর্তী বইতে তিনি উল্লেখ করছেন। এবং প্রথম নগরীয় ক্রান্তি অর্থনীতি রয়েছে, এটা আমরা জানি গর্ডন চাইল্ডের উক্তি, ম্যান মেক্স হিমসেলফ, এছাড়া দি আরবান রেভলিউশন ইত্যাদি বইতে কিন্তু তিনি এই কথাটি ইউজ করেছেন। ওকে, এটা মাথায় রাখবে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এই দেখো, এই এক্সপ্লেনেশনটা একটু দেখে নিতে পারো তোমরা, তোমাদের কাজে দিতে পারে। এরপরে কি আসছে 1931 সালে জন মার্শাল তার মহেঞ্জোদারো অ্যান্ড দি ইন্ডাস সিভিলাইজেশন গ্রন্থে কোন নাম প্রস্তাব করেন? দেখো একটু আগে কিন্তু এটা আমি আলোচনা করে দিই, যেটা আমি বলেছি যে মহেঞ্জোদারো অ্যান্ড দি ইন্ডাস সিভিলাইজেশন এই বইটিতে তিনি কি নাম প্রস্তাব করেছিলেন? তিনটা বলেছিলেন যে পরবর্তী সময়ে যদি এই সিন্ধু নদীর বাদ দিয়েও পূর্ব দিকে অন্যান্য অঞ্চল আবিষ্কার হয়, তখন শুধু সিন্ধু সভ্যতা বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন এটাকে বাদ দিয়ে তোমরা ভারতীয় সভ্যতা কিন্তু করতে পারো। ওকে, এই যে ভারতীয় সভ্যতা তার উল্লেখ কিন্তু তিনি করে দিয়ে গেছিলেন, জন মার্শাল। এবং সিন্ধু সরস্বতী সভ্যতা এটা আমরা জানি যে স্বাধীনতার পরবর্তীকালে এই যে সিন্ধু মহেঞ্জোদারো সমস্ত অঞ্চলটাই পাকিস্তানে পড়ে যায়। পরবর্তীকালে ভারতের বিভিন্ন অঞ্চল আবিষ্কার শুরু হয়, এবং সেখানে সরস্বতী নদীর সাথে কিন্তু সিন্ধু নদীর একটা কানেকশন খোঁজার চেষ্টা করা হয়, এবং সরস্বতী থেকেই সমস্ত সভ্যতার জন্ম নিচ্ছে এই ধারণাটা একটা প্রতিষ্ঠিত হয়, যার কারণে সিন্ধু সরস্বতী সভ্যতা, এটা আর মুঘল অত্যন্ত জনপ্রিয় করে তুলেছিল। পরবর্তীকালে ভারতীয়রাও এটাকে নিয়ে অনেক বেশি আলোচনা শুরু করে। ওকে, এই কথাগুলো মাথায় রাখবে। চলো নেক্সট কোশ্চেন আলোচনা করা যাক। এই এখানে কিছু ইনফরমেশন রয়েছে, তোমরা দেখবে এটা কি বলেছে। নেক্সট কোশ্চেন, সিভিলাইজেশন অফ দ্য ইন্ডাস ভ্যালি অ্যান্ড বিয়ন্ড, কার লেখা গ্রন্থ যাতে তিনি একে সিন্ধু সভ্যতার নাম দেন? আমরা আলোচনা করেছি যে 1902 থেকে 1944 এই যে টাইম পিরিয়ডটা, এটা জন মার্শালের টাইম পিরিয়ড। এবং এরপরে আসবে 1944 থেকে, আমি শুধু 44 লিখছি, 44 থেকে 48, তোমরা এটা বুঝে নিও, এটা কিন্তু মার্টিমার হুইলারের সময়। তো আমরা জানি জন মার্শাল সর্বপ্রথম ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন নামটি দেন, এবং পরবর্তীকালে তার যে বই মার্টিমার হুইলারের যে বই সিভিলাইজেশন অফ দ্য ইন্ডাস ভ্যালি অ্যান্ড বিয়ন্ড, এই বইটিতে তিনি কিন্তু এই নামেরই বিস্তার ঘটান, মার্টিমার হুইলার। ওকে, এবং তিনি নীল নদ এবং মিশর এর দ্বারা কিন্তু অনেক বেশি পরিমাণে প্রভাবিত ছিলেন। তিনি এটা মনে করতেন যে একটা নদী, নীল নদ, সেটা কি করে একটা সভ্যতাকে জন্ম দিতে পারে, এই ধারণাটা তিনি খুব ভালোভাবে বুঝেছিলেন। তাই সেটাকে তিনি এই সিন্ধুর সাথেও কম্পেয়ার করেছিলেন। সিন্ধু নদীর উপর বেস করে কিন্তু পুরোপুরি আমাদের হরপ্পা সভ্যতা দাঁড়িয়ে রয়েছে। এই ধারণাটা তিনি জাগ্রত করেন, এবং তিনি তার বইতে এটা বলেওছিলেন যে হরপ্পা সভ্যতা হলো সিন্ধু নদের দান, জানি। এবং তিনি পরবর্তীকালে যখন এক্সকাভেশন করছেন, তখন শুধুমাত্র কিন্তু সিন্ধু সভ্যতার ব্যবহার অবশ্যই করেছেন, কিন্তু তার পাশাপাশি তিনি এটাও দেখিয়েছেন এটা কিন্তু শুধুমাত্র একটা ছোট কোনো কালচার বা সংস্কৃতি নয়, এটা বিরাট একটা নগরীর ধারণা। এবং এই মার্টিমার হুইলারই কিন্তু সর্বপ্রথম এক্সকাভেশনের মধ্য দিয়ে, আর্কিওলজির মধ্য দিয়ে বৈদিক সাহিত্যের সাথে আর্য তত্ত্ব, আর্য থিওরি, তার সূত্রপাত কিন্তু
ইনি প্রথমবারের জন্য করেছেন। অর্থাৎ আর্কিওলজির সাথে বৈদিক এজের একটা যে সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের যে আর্য তত্ত্ব, তার ধারণা কিন্তু এই মার্টিমার হুইলারই কিন্তু করছেন। এটা মাথায় রাখবে। মার্টিমার হুইলার হয়ে যাবে রাইট আনসার। সিভিলাইজেশন অফ দ্য ইন্ডাস ভ্যালি অ্যান্ড বিয়ন্ড, এটা কার লেখা? এটা কিন্তু মার্টিমার হুইলার লেখা। এবং সেখানে তিনি ওই নদী তুলনা, মিশরের সাথে নীলনদ এবং সিন্ধুর সাথে হরপ্পার, এই দুটো তুলনা কিন্তু তিনি করেছেন। ফেলি বা সিন্ধু সভ্যতা, এই কথাটা কিন্তু তিনি প্রথম শিখিয়ে রেখেছিলেন। Okay, মাথায় রাখবেন। আর গর্ডন চাইল্ড, এই যে নামটা, ইনি খুবই বিখ্যাত একজন মানুষ। তিনি প্রথম নগরীয় ক্রান্তি বলেছিলেন হরপ্পা সভ্যতাকে। নগর সম্পর্কে তিনি 10টা ধারণা দিয়েছিলেন। তার ম্যান মেক হিমসেলফ এবং তার আরবান রেভলিউশন, দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের উপরে বেশ করে। ওকে, মাথায় রাখবেন। চল নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। প্রফেসর কি বলছে? প্রফেসর আক্কো পারপোলার মতে হরপ্পার মানুষেরা কোন প্রাণী জাহাজে করে সিন্ধু উপত্যকা থেকে মেসোপটেমিয়া নিয়ে গিয়েছে? মানে হরপ্পার মানুষরা নিজের জায়গা থেকে, নিজের অঞ্চল থেকে কোন প্রাণীকে মেসোপটেমিয়ায় নিয়ে যেত। ওকে, এই যে আস্কো পারপোলা, ইনি একজন কিন্তু ইন্দোলজিস্ট বা ভারততত্ত্ব বিষয়ক একজন এক্সপার্ট ছিলেন। প্রধানত এনাকে মনে রাখা হয় হরপ্পা লিপির পাঠোদ্ধারের জন্য। সব থেকে বেশি পরিমাণে যিনি চেষ্টা করেছিলেন তিনি আস্কো পারপোলা। এনার একটা বিখ্যাত বই আছে, ডিসাইফারিং দ্য ইন্ডাস স্ক্রিপ্ট বলে একটা বই আছে। তিনি অনেক গুরুতরভাবে চেষ্টা করেছিলেন স্ক্রিপ্টটা পাঠোদ্ধার করার। তিনি কম্পিউটারের টেকনিকের ব্যবহার করেছিলেন। হুম, ইনি প্রথমবারের জন্য বলেন যে হরপ্পার যেই লিপিটা, এটা কোনো বর্ণমালা নয়। দিস ইজ নট বর্ণমালা, এটা কোনো বর্ণমালা নয়। ওকে, এটা হলো একটা সিম্বল। বিভিন্ন সিম্বলের মধ্য দিয়ে কিছু বলবার চেষ্টা। এই সিম্বলের ধারণাটা, এটা কিন্তু আস্কো পারপোলার মধ্য থেকে বেরিয়ে আসে। ওকে, এবং তিনি এটা বলার চেষ্টা করেন যে হরপ্পার যে লিপিটা, সেটা কিন্তু অন্য কোনো লিপি নয়, এটা দ্রাবিড়ীয় লিপি। দ্রাবিড়ের সাথে কিন্তু, অর্থাৎ সাউথ ইন্ডিয়াকে যেটা বলা হয় দ্রাবিড়, তার সাথে কিন্তু আস্কো পারপোলা কানেক্ট করার চেষ্টা করেন। এটা মাথায় রাখবেন। আস্কো পারপোলা দ্রাবিড় বলেন, আস্কো পারপোলা যেটা করেন হরপ্পার লিপি পাঠোদ্ধারের চেষ্টা করেন। তিনি কম্পিউটার টেকনিকের ব্যবহার করেন। ডিসাইফারিং দ্য ইন্ডাস স্ক্রিপ্ট বইটি তিনি লেখেন। এটা কিন্তু আস্কো পারপোলার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। এর পাশাপাশি তিনি বিভিন্ন মুদ্রার খোঁজও পেয়েছিলেন। এমন একটি মুদ্রা যেখানে বিভিন্ন মহিষের প্রকৃতি রয়েছে। এই মহিষের একটা সিংহ রয়েছে সোজা, এবং এই যে মহিষ সিংযুক্ত একটা মুদ্রা, এই মুদ্রা কিন্তু তিনি মেসোপটেমিয়াতেও খুঁজে পান। ওকে, সেখান থেকে একটা থিওরি তৈরি করা হয় যে হরপ্পার মানুষরা কি করছিল, মহিষকে, এই যে মহিষ, হাতি নয়, হাতি তো ভারী, মহিষকে কি করছেন জাহাজে করে সিন্ধু উপত্যকা থেকে মেসোপটেমিয়া নিয়ে গিয়েছে। ওকে, ঘোড়া হবে না, কারণ আমরা জানি হরপ্পার মানুষরা ঘোড়ার ব্যবহার জানতো না, এখনো পর্যন্ত সেটা ডিসাইফার মানে আবিষ্কার হয়নি। গন্ডার হাতি ছিল, বাট মহিষকে কিন্তু জাহাজে করে সিন্ধু উপত্যকা মেসোপটেমিয়া নিয়ে যেত, মূলত ওই মুদ্রার উপর বেশ করে। এই মুদ্রাতে মহিষ রয়েছে, একটা সিংযুক্ত মহিষ। হুম, যেটা মেসোপটেমিয়াতেও কিন্তু রয়েছে, এটা মাথায় রাখবে। এইটার উপরে বেশ করে কিন্তু তিনি তার তত্ত্বটা তৈরি করেন। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কি বলছে। মেসোপটেমিয়ার দলিলে, মেসোপটেমিয়ার দলিলে হরপ্পা সভ্যতা কোন নামে পরিচিত? মেসোপটেমিয়ার দলিলে হরপ্পা সভ্যতা, আমরা জানি মেসোপটেমিয়ার যে দলিল বা লিপি, সেটাকে কি বলা হয়? কিউনিফর্ম। কিউনিফর্ম, তাই তো? ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় কিন্তু জানা যায়। হুম, এবং এই যে মেসোপটেমিয়ার দলিলে মেলুহা, এই যে মেলুহা, এই শব্দটা কিন্তু একাধিকবার প্রয়োগ করা হয়, যেখান থেকে তাত্ত্বিক গবেষকরা এটা অনুমান করার চেষ্টা করেছেন এই মেলুহা আর কোনো জায়গা নয়, এটা হলো ভারত। হরপ্পা, হরপ্পাকে মেলুহা বলা হচ্ছে। হুম, এবং এই যে ইউনিফর্ম লিপি, মেসোপটেমিয়ার বিভিন্ন স্ক্রিপ্ট, সেখান থেকে কিন্তু একাধিক বাণিজ্যের কথা জানা যায়। সোনা, রূপো ইত্যাদি তো রয়েছে, কিন্তু সব থেকে বিখ্যাত যে বাণিজ্য, সেটা হলো ল্যাপিস লাজুলি। এটা মাথায় রাখবে, এটা নীল পাথর। ল্যাপিস লাজুলির কথা কিন্তু জানা যায়। ল্যাপিস লাজুলি, অর্থাৎ হরপ্পার সাথে ল্যাপিস লাজুলির থেকে বেশি কিন্তু বাণিজ্য হচ্ছে। এটা কিন্তু মেসোপটেমিয়ার সাথে হতো। ওকে, এই বিষয়টা কিন্তু জানা হয়। তা সেখানে স্ক্রিপ্টে ইউনিফর্ম লিপিতে মেলুহা শব্দটি সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়, যার দ্বারা আমরা বুঝতে পারি যে মেসোপটেমিয়ার সাথে ভারতের বা হরপ্পার কিন্তু একটা বাণিজ্যিক সম্পর্ক চলছিল। সেখানে অন্যান্য বিষয়ের সাথে ল্যাপিস লাজুলির কিন্তু সব থেকে বেশি প্রচলন ছিল। ওকে, তো আজকে আমরা
10টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করলাম এবং শুধুমাত্র প্রশ্ন নয়, তার আনুষঙ্গিক যে সমস্ত আরও অনেক প্রশ্ন, আরও অনেক তথ্য জড়িয়ে রয়েছে, সেগুলো আমরা আলোচনা করলাম। এইভাবে আমরা একাধিক সিরিজ, একাধিক প্রশ্ন উত্তর আলোচনা করতে থাকবো, যেখান থেকে তোমরা নিজেদের প্রিপারেশনটাকে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারবে। আমার মনে হয় এইভাবে যদি চর্চা হতে থাকে তাহলে তোমাদের অনেক বেশি উপকার। এখানে রাখছি, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।